চীনের সঙ্গে রফতানি বাণিজ্য আরো বাড়াতে চায় বাংলাদেশ। বেইজিংয়ে প্রধানমন্ত্রী নিজ দেশের ব্যবসায়ীদের নিজেদের অংশীদার খুঁজে নেয়ার আহ্বান। মূল্যস্ফীতির চাপে সঞ্চয়পত্র ভাঙছে সাধারণ মানুষ। টানা 9 মাসে কমেছে বিক্রি। বিকল্প বিনিয়োগ আকর্ষণীয় হওয়ায় কারণ বলছেন অর্থনীতিবিদরা। ব্যবসা গুটিয়ে দেওয়ার এক্সিট পলিসি দিল বাংলাদেশ ব্যাংক। ঋণ স্থিতির ন্যূনতম 10% জমা দিয়ে আবেদন করতে পারবেন ব্যবসায়ীরা। ব্যর্থ হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বন্দরে পড়ে থাকা 10 কোটি টাকার আপেল, কমলা সহ বিভিন্ন ফল নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস। বিক্রি হবে 500 মেট্রিক টন। আমদানি করে সরবরাহ নেননি ব্যবসায়ীরা। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বনানীতে হোটেল শেরাটনের 28 তলা ভবন 600 ফিট উচ্চতার হওয়ায় ঝুঁকিতে বিমানের অবতরণ উড্ডয়ন। অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ ও বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি যৌথ ব্যবসায় উদ্যোগ নেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বেইজিংয়ে দুদেশের ব্যবসা এবং বিনিয়োগ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খুঁজে নিতে আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বেলা 11টায় বেইজিং এর শাংগ্রিলা হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে দেশের সবশেষ বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরা হয়। চীনা ব্যবসায়ী বিনিয়োগকারীদের উদ্দেশ্যে দুদেশের বাণিজ্য ঘাটতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, চীনে রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারিত করতে চায় বাংলাদেশ। বেসরকারি খাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যের পাশাপাশি প্রযুক্তি বিনিময় এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভব বলে উল্লেখ করেন শেখ হাসিনা। বিদেশি বিনিয়োগের জন্য সব ধরনের নীতিগত সুবিধা নিয়ে বাংলাদেশ প্রস্তুত বলেও উঠে আসে এই সম্মেলনে। To enhance business cooperation, we encourage Chinese company to form joint ventures with Bangladeshi firms. This collaboration will facilitate technology transfer, skill development, and market access for both parties. আমার সাথে অনেক বাঙালি ইনভেস্টর আছেন। একটা বিশাল বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে, একসাথে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে। মূল্যস্ফীতির চাপে পড়ে সঞ্চয়পত্র ভেঙে খাচ্ছেন সাধারণ মানুষ। এমন চিত্রই উঠে এসেছে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনে, যেখানে দেখা যাচ্ছে গেল মে পর্যন্ত টানা 9 মাস কমেছে সরকারের সঞ্চয়পত্র বিক্রি। মুনাফার চেয়ে কেনার শর্ত বেড়ে যাওয়াতেই নিরাপদ এই বিনিয়োগ মাধ্যম থেকে সাধারণ মানুষ সরে যাচ্ছেন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মহির মারুফের রিপোর্টে বিস্তারিত। মানুষের ইনকাম কমে গেছে, খরচ বেড়ে গেছে। ডিপোজিট যেগুলো আমাদের ছিল ওইগুলো আমরা উঠায় নিতেছি। আগে জমা ছিল, এখন সঞ্চয়পত্র কোনো কিছুই নেই। সঞ্চয় থেকে ভাঙে ভাঙে খাওয়া হচ্ছে এখন। এই ক্ষুদ্র ব্যবসায়ীদের মতোই দৈনন্দিন আয় ব্যয়ের হিসাব মেলাতে না পেরে অনেকেই ভেঙে খাচ্ছেন তাদের জমানো অর্থ। সেখানে তো সঞ্চয়ের পরিকল্পনা এখন যেন তাদের অলিক ভাবনা। দাম বাড়তেছে কিন্তু কুলাইতে পারতেছে, সঞ্চয় কি করবো? আগে 1000 বা 2000 টাকা রাখতে পারতাম, এখন এটা সম্ভব না। আরো বরঞ্চ প্রতি মাসে 2-4 হাজার টাকা ঘাটতি থাকে। মূল্যস্ফীতির প্রভাবে উচ্চবিত্তের কপালে পড়ে বিরক্তির ভাঁজ, মধ্যবিত্তর ভাঙে সঞ্চয়, আর নিম্নবিত্তদের চলতে হয় আতপেটা খেয়ে। তাই তো এক যুগের বেশি সময়ের রেকর্ড ভাঙা নিত্যপণ্য সহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের মতো খাদ্য বহির্ভূত খাতের ব্যয় সামলানোর প্রভাব সরাসরি যেয়ে পড়েছে সঞ্চয়ে। জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের পরিসংখ্যানও বলছে একই কথা। বিদায়ী অর্থ বছরের প্রথম 2 মাস বাদে গেল মে পর্যন্ত 9 মাসেই কমেছে সঞ্চয়পত্রের মোট বিক্রি। 2023 সালের সেপ্টেম্বরে যে পরিমাণ সঞ্চয়পত্র বিক্রি করার কথা ছিল, হয়েছে তার চেয়ে 147 কোটি টাকা কম। এই ঘাটতি বাড়তে বাড়তে গেল মে মাসে এসে দাঁড়িয়েছে 3.5 কোটি টাকায়। অর্থনীতিবিদরা বলছেন, সঞ্চয়পত্রে বিনিয়োগে নতুন নতুন শর্ত আরোপের বিপরীতে প্রত্যাশিত মুনাফা না পাওয়ায় মানুষ দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছেন নিরাপদ এই বিনিয়োগ থেকে। অল্টারনেটিভ যে সুযোগগুলো থাকার ফলে দেখা যাচ্ছে সঞ্চয়পত্রের প্রতি যে আগের যে আকর্ষণটা ছিল, সে আকর্ষণটা আস্তে আস্তে
কমে যাচ্ছে। বিক্রি কমার সঙ্গে ধারাবাহিকভাবে কমেছে সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রাও। 2 বছর আগেও সঞ্চয়পত্র থেকে যেখানে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল 35,000 কোটি টাকা, তা 2024-25 অর্থ বছরে কমিয়ে নামানো হয়েছে অর্ধেকেরও নিচে। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। আবারও প্রধানমন্ত্রী চীন সফরের খবর জানাবো। এই মুহূর্তে চীনের বেইজিংয়ে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং যে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে যেই আমরা প্রায় সময় দেখতে পাচ্ছি যা রাইজ অফ বেঙ্গল টাইগার এই সামিটের কিন্তু আয়োজন করা হয়ে থাকে। তো তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারে বেজিং সফরে কিন্তু সেই একই ধাঁচের একটি আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড স্টক এক্সচেঞ্জ কমিশন। তো সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আজকের যে কনফারেন্স বা সামিট তার উদ্বোধনী সেশনে বক্তব্য রেখেছেন এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বার্তাটি দিয়েছেন যে বাংলাদেশি বিনিয়োগের যে অফুরান সুযোগ রয়েছে এবং সেখানে যে বিনিয়োগ করলে সহজেই যারা বিনিয়োগকারী তাদের যে রিটার্ন তুলে নিয়ে আসতে পারেন এবং সেটা যে দুই পক্ষের জন্য বেশ লাভবান হচ্ছে এবং লাভজনক হচ্ছে সে বিষয়টি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে তুলে ধরেছেন এবং বিনিয়োগ বান্ধব বিভিন্ন পদক্ষেপ যে সরকারের নেওয়া হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন এবং একই সঙ্গে কিন্তু যে আমরা জানি যে এতদিন কিন্তু যে বাংলাদেশের বিভিন্ন আশা জাগা ন্যায় প্রকল্পে সরকারি পর্যায়ে অর্থাৎ G2G ভিত্তিতে বিনিয়োগের মাধ্যমে কিন্তু বাংলাদেশের অনেক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু যে বেসরকারি খাতেও অংশীদারিত্বের ভিত্তিতে যে বাংলাদেশে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন এবং এখন কিন্তু যে আরেকটি সেশন চলছে এবং এই সেশনে কিন্তু FBCCI সভাপতি সহ বাংলাদেশের যে শীর্ষস্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন ঠিক একইভাবে মানে চীনের ব্যবসায়ীরা কিন্তু এই যে এখানে বক্তব্য রাখছেন এবং তারা তাদের যে মতামত তুলে ধরছেন। এখানে কিন্তু যে চীনের ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে কিন্তু তারা বক্তব্য রাখছিলেন এবং সেখানে কিন্তু আমরা যে দেখছিলাম যে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে কিংবা যে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য আরও গভীর করার বিষয়ে তারা কিন্তু যে বেশ আগ্রহী সেরকম বক্তব্য কিন্তু যে চীনা ব্যবসায়ীদের বক্তব্যে কিন্তু উঠে এসেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তারা যে বক্তব্য দিয়েছিলেন এবং এখন যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে সেখানে কিন্তু যে একই ধরনের কথা কিন্তু যে উঠে আসে এবং এখানেও কিন্তু যে বাংলাদেশের ব্যবসায়ীরা যে কথাটি বলছেন যে বাংলাদেশে নানা ধরনের কিন্তু যে সুবিধা দেওয়া হচ্ছে যে বিনিয়োগকারীদের জন্য এবং যে একটি যে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার জন্য যে সরকার যে কাজ করে যাচ্ছে এবং সেই জায়গাতে যে বাংলাদেশে যে বিনিয়োগের সবচেয়ে বেশি সুযোগ রয়েছে এবং যে দক্ষিণ এশিয়ার মাধ্যমে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু যে বিনিয়োগের জন্য যে সবচেয়ে যে আকর্ষিত যে সুযোগ সেটি কিন্তু বাংলাদেশই রয়েছে। তো সেই জায়গাতে বাংলাদেশ এবং যে চীনের ব্যবসায়ীরা সবাই কিন্তু যে আশা প্রকাশ করেন যে আগামীতে যে ব্যবসা বাণিজ্য কিংবা যে বিনিয়োগ সম্ভাবনা সেটি বাংলাদেশ ও চীনের মধ্যে আরও বেশি যে প্রসারিত হবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতন যে সবশেষ খবরাখবর। চীনের বেইজিং থেকে সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। অবশেষে ব্যবসা গুটিয়ে ফেলার নীতিমালা দিল বাংলাদেশ ব্যাংক, যেখানে ঋণ স্থিতির ন্যূনতম 10% অর্থ জমা দিয়ে এই সুবিধা নেয়ার জন্য আবেদন করতে পারবেন ব্যবসায় মন্দার কবলে পড়া উদ্যোক্তারা। রাখা হয়েছে এক বা একাধিক কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ। তবে এই প্রক্রিয়া 2 বছরের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ খেলাপি সহ ব্যবসার মন্দার কবলে পড়ে ঋণ জালে জড়িয়ে পড়ে ব্যবসায়ীদের ছাড় দিয়ে ঋণ থেকে প্রস্থান সংক্রান্ত নীতিমালা বা এক্সিট পলিসি প্রণয়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে খেলাপি কিংবা ভালো কোনো ব্যবসায়ী ব্যবসা ও শিল্পের ঋণ পরিশোধ করে ব্যাংক ঋণ থেকে দায় মুক্তি নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের নতুন এই পলিসিতে সুবিধা পেতে জমা দিতে হবে ঋণ স্থিতির ন্যূনতম 10% অর্থ। আবেদনের 60 দিনের মধ্যে ব্যাংক থেকে তা নিষ্পত্তি করা হবে। এজন্য ব্যাংকগুলো নিজেরা একটি নীতিমালা তৈরি করবে। এক্সিট সুবিধা নেয়ার ক্ষেত্রে পুরো ঋণ শোধ না হওয়া পর্যন্ত ঋণের মানের কোনো পরিবর্তন হবে না এবং এই সময় গ্রাহক নতুন ঋণও নিতে পারবেন না। এক্সিট সুবিধার আওতায় এক বা একাধিক কিস্তিতেও ঋণ পরিশোধ করা যাবে। এক্ষেত্রে ঋণ পরিশোধের মেয়াদ সাধারণভাবে 2 বছরের বেশি হবে না, তবে বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ আরও 1 বছর সময় বাড়ানো যাবে। প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ বা নির্বাহী কমিটির মাধ্যমে এই সুবিধার অনুমোদন হতে হবে। তবে মূল ঋণ সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত এক্সিট সুবিধা দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এক্সিট সুবিধা নেয়ার পর গ্রাহক পাওনা পরিশোধে ব্যর্থ হলে ঋণ আদায়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আমদানিকারক সরবরাহ না নেয়ায় বন্দরে পড়ে থাকা প্রায় 10 কোটি টাকার আপেল, কমলা সহ বিভিন্ন ফল নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। 3 দিনব্যাপী এ নিলামে তোলা হবে 500 মেট্রিক টন ফল। তবে বিডারদের দাবি, পচনশীল এসব পণ্যে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুত দরদাতাদের সরবরাহ করা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে আমদানি করা শত শত বিশেষায়িত কন্টেনার, রিফার। দিনের পর দিন আমদানিকারকরা পচনশীল এসব পণ্য ছাড় না করায় কন্টেনারের ভেতরে সেগুলো পচে নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি ভর্তি থাকায় এসব রিফার কন্টেনারগুলো আমদানির কাজেও যুক্ত করা যায় না। রেফ্রিজারেটরের মতো কাজ করা এসব কন্টেনারগুলোতে সার্বক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ রাখতে হওয়ায় বিদ্যুৎ বিলও ব্যয় হয় বিপুল অর্থ। তাই এসব কন্টেনার খালি করার উদ্যোগ নিতে হয় চট্টগ্রাম কাস্টমসকে। সোমবার থেকে 3 দিনব্যাপী এমনই পচনশীল প্রায় 10 কোটি টাকা মূল্যের আপেল, কমলা সহ বিভিন্ন ফলের প্রকাশ্য নিলামে তুলে চট্টগ্রাম কাস্টমস হাউস। এতে প্রথম দিনে 141 মেট্রিক টন নিলাম করা হয়। নিলামের আগে নগরীর ফলমন্ডি সহ আশপাশের 2 কিলোমিটার এলাকায় মাইকিং করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। আমদানিকারকরা নোটিফাই করে যে আপনার এই পণ্যটা আমরা নিলামে নিয়ে গেছি। যদি আমদানিকারক পণ্য নিতে আগ্রহী হয়, আমদানিকারক যদি পণ্য নিতে আগ্রহী হয় তো নিল, না নিলে আমরা সেটা নিলামের মধ্যে নিয়ে আসি। তবে নিলাম হওয়া পণ্যের মান নিয়ে অসন্তুষ্টের পাশাপাশি পণ্য সরবরাহের দীর্ঘসূত্রিতা নিয়েও অভিযোগ অংশগ্রহণকারী ব্যবসায়ীদের। 30% উপরে আপনার মাল নষ্ট আছে। নিলাম খুব স্লো, আর ইনভেন্টরি একটা মালের ইনভেন্টরি 3-4 বার হয়েছে। নিলামে ওঠা দরের 20% জমা দিয়ে পণ্য সরবরাহের প্রক্রিয়া শুরু করতে হয় সর্বোচ্চ দর হাঁকানো বিডারকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সপ্তাহ ব্যবধানে দিনাজপুরে পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বেড়েছে প্রতি মণে 80 থেকে 100 টাকা, আর প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 5 টাকা। এ বিষয়ে বিস্তারিত জানবো। জেলার বাহাদুর বাজারে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি যাব তার কাছে। উৎপাদন, মজুদ এবং সরবরাহ কোনোটারই কিন্তু ঘাটতি নেই। তারপরও দিনাজপুরের এই চালের বাজারে প্রতি বস্তায় বেড়েছে 80 থেকে 120 টাকা এবং প্রতি কেজিতে বেড়েছে 3 থেকে 6 টাকা। আমি মুহূর্তে বাহাদুর বাজার চালের পাইকারি মার্কেটে রয়েছি। সপ্তাহের ব্যবধানে এই চাল বৃদ্ধির কারণে যারা ভোক্তা তারা কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন এবং এই চালের দাম বৃদ্ধির যে কারণ, এই বিষয়ে পাইকার এবং খুচরা বিক্রেতারা মিলারদের দুষছেন। মিলাররা আবার বলছেন যে বাজারে ধানের দাম বেশি, এই কারণে চালের দামটা তাদের বেশি। আজকের বাহাদুর বাজারে যে দামে চাল বিক্রি হচ্ছে, বিশেষ করে খুচরা বাজারে আপনাকে জানিয়ে রাখি, মিনিকেট প্রতি কেজি আগে বিক্রি হতো আপনার 64 টাকা, আজকে প্রতি কেজি বিক্রি হচ্ছে 68 থেকে 69 টাকা, 28, 58 থেকে 60 টাকা প্রতি কেজি, 29, 52 থেকে 55 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। স্বর্ণা এবং গুটি স্বর্ণা 50 থেকে 52 টাকা। সবচেয়ে বেশি যে চালের দামটি বেড়েছে সেটি হচ্ছে বাসুমতি এবং সম্পা। এই চাল প্রতি বস্তায় বেড়েছে আপনার 200 থেকে 250 টাকা করে। তবে এই যে চাল বৃদ্ধির কারণে যারা ভোক্তা তারা যেটা বলছেন যে সীমিত আয়ের যে মানুষ তারা কিন্তু এখানে চাল ক্রয় করতে এসে দেখছেন যে সীমাবদ্ধ বাজার সেটি তাদের কুলোচ্ছে না, কারণ প্রতি কেজি তারা গত এক সপ্তাহ আগে যেটা নিয়েছেন আজকে কিন্তু প্রতি কেজিতে তাদের 3 থেকে 6 টাকা বেশি গুনতে হচ্ছে। এই বিষয়ে মিলারদের যেটা অভিযোগ, বারবার যে একই অভিযোগ তারা করেন যে বাজারে ধানের দাম বেশি হওয়ার কারণেই কিন্তু সামঞ্জস্য রেখে চালের দামটা কিন্তু আপনার বৃদ্ধি পেয়েছে। এই কারণেই তারা বলছেন যে চালের দাম বৃদ্ধি, কিন্তু আমরা যেটা তথ্য নিয়ে জেনেছি যে পর্যাপ্ত পরিমাণে মিলারদের কাছে আপনার চাল মজুত রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু বড় যে ধান, সে বড় ধানের ভরা মৌসুম, তারপরও চালের দাম বৃদ্ধির কারণ কোনো যৌক্তিক কারণ তারা দেখতে পাচ্ছেন না। আবার তারা যেটা বলছেন যে মিলারদের কারসাজির কারণেই কিন্তু এই চালের দামটা প্রায় বৃদ্ধি পেতে থাকে। তো আমার কাছ থেকে চালের সর্বশেষ এই ছিল। চালের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। আমরা সরাসরি ছিলাম দিনাজপুরে। চালের মতো আমদানি কমায় নাটোরের বাজারে বেড়েছে পেঁয়াজের দরও। সপ্তাহ ব্যবধানে পাইকারিতে প্রতি কেজিতে দাম বেড়েছে 20 টাকা। আলমামুনের পাঠানো তথ্য,
রুকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। পেঁয়াজের দামে ছাঁচে অসহায় ক্রেতা, এক লাফে কেজিতে দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। সম্প্রতি ভারত থেকে কমেছে পেঁয়াজ আমদানি, সেই সঙ্গে মঙ্গলবার সকালে নলডাঙ্গার সাপ্তাহিক হাটেও চাহিদা অনুযায়ী পেঁয়াজের সরবরাহ ছিল কম। এতে চড়া দামে পেঁয়াজ কিনতে হচ্ছে পাইকারি ব্যবসায়ীদের। প্রতি কেজি পেঁয়াজে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকায়। বেশি দামে কিনা হচ্ছে, আমদানি দেশি পেঁয়াজের বাজার আমদানি কম। পেঁয়াজের আমদানি অনেক কম, মোকামে মাল পাঠাতে হবে, তাই আমরা একটু বেশি দামে কিনছি। পেঁয়াজের দাম বেশি পেতে বাজারে সরবরাহ কমিয়ে মজুত করার কথা অকপটে স্বীকার করেন কৃষকেরা। পেঁয়াজ আছে বাড়িতে 10-15 মণ, আনিছি হবে 2-3 মণ। পেঁয়াজের দাম আপনার হচ্ছে বাড়বে সামনের দিকে, এই জন্য মানুষ পেঁয়াজ রাখতেছে, এই জন্য আমিও রাখতেছি। আমদানি না করলে পেঁয়াজের দাম কমবে না বলে মনে করছেন আড়তদাররা। ডিসেম্বরের আগে নতুন পেঁয়াজ আসার সম্ভাবনা নাই, তাই বাজারে এখন পেঁয়াজের দাম বাড়তি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর নাটোরে 4,586 হেক্টর জমিতে 89,529 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। আর শুধুমাত্র নলডাঙ্গা উপজেলাতেই কৃষকদের কাছে মজুত আছে 40,000 মেট্রিক টন পেঁয়াজ। সময় সংবাদ, নাটোর। চাল পেঁয়াজের পাশাপাশি পর্যাপ্ত মজুদ থাকলেও বর্ষার শুরু থেকে দফায় দফায় আলুর দাম বাড়ছে নীলফামারীতে, তবে এর সুফল মিলছে না কৃষক পর্যায়ে। কৃষি বিভাগ জানিয়েছে আলুর দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদরের রিপোর্ট। মৌসুমে প্রায় অর্ধেক সময়ে হিমাগারে মজুত রয়েছে পূর্ণ চাহিদার প্রায় সমপরিমাণ আলু। তারপরেও বর্ষা মৌসুমে দাম বেড়েছে কয়েক দফা। নীলফামারীতে আলুর মূল্য বৃদ্ধিতে লাভ যাচ্ছে মজুতদারের পকেটে, অথচ এর কোনো সুফল মিলছে না কৃষকের। জেলায় 11টি হিমাগারে 88,600 মেট্রিক টনের বিপরীতে এবার মজুত হয়েছে 68,472 মেট্রিক টন। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় কৃষক ক্ষেত থেকে সংগ্রহের সঙ্গে সঙ্গে বিক্রি করে দেন। এ কারণে চাহিদার তুলনায় অনেক বেশি উৎপাদন করেও তেমন লাভবান হচ্ছে না তারা। স্থানীয় পর্যায়ে আলু সংরক্ষণের জন্য মডেল ঘর নির্মাণ করার উদ্যোগের দাবি কৃষক ও এলাকাবাসীর। সিজনের সময় আলুর বাজার কম থাকে, একটু 3-4 মাস পরে বেচালে একটু লাভবান হয়। একটা থেকে স্টোর 2টা হইতো, 2-1টা স্টোরেজ হইতো, তাহলে আরো লোকের কর্মসংস্থান আরো ভালো হইতো। কৃষি বিপণন বিভাগ বলছে আলুর দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি আলু সংরক্ষণে মডেল ঘর নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। প্রান্তিক চাষীদের জন্য আমাদের কৃষি বিপণন অধিদপ্তর থেকে 26টি অহিমায়িত আলুর মডেল ঘর নির্মাণ করা হয়েছে। ভোক্তারা যাতে না ঠকে, কৃষক এবং ভোক্তা যাতে উভয় লাভবান হয়, এজন্য আমরা বিভিন্ন ধরনের মনিটরিং অব্যাহত রেখেছি। কৃষি বিভাগের তথ্য মতে প্রতি বছর নীলফামারীতে আলুর চাহিদা 75,584 মেট্রিক টন, আর গত 5 বছর গড়ে উৎপাদন হয়েছে প্রায় 4,75,000 মেট্রিক টন আলু। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানীর বনানীতে সরকারি জায়গায় নির্মাণ করা হয়েছে 28 তলা বিশিষ্ট হোটেল শেরাটন। রানওয়ের অ্যাপ্রোচ ফানেল এলাকায় প্রায় 600 ফিট উচ্চতার ভবনটি বিমানের টেক অফ ও ল্যান্ডিংয়ে ঝুঁকির মুখে ফেলেছে বলে দাবি সিভিল এভিয়েশনের, তবে অভিযোগ অস্বীকার করেছে হোটেল কর্তৃপক্ষ। আতাউর কাউসারের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বনানী থেকে গুলশান 2 যাওয়ার পথে সিটি কর্পোরেশনের জায়গায় সিটি কর্পোরেশন মার্কেটের সামনের খালি অংশে নির্মিত 28 তলা বিশিষ্ট হোটেল শেরাটন। অভিযোগ আছে মার্কেট ও আবাসিক ভবন মিলিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে 14 তলা নির্মাণের চুক্তি করে সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের সহায়তায় 2 ধাপে 28 তলা পর্যন্ত পৌঁছে গিয়েছে শেরাটন কর্তৃপক্ষ। আর বাকি 14 তলা করতে সিটি কর্পোরেশন থেকে কোনো রকম আনুষ্ঠানিক অনুমতি নেয়নি নির্মাণকারী বোরাক রিয়েল এস্টেট, যা আবার হোটেল শেরাটনের মালিকেরই প্রতিষ্ঠান। আর নির্মাণকালে চুক্তিভঙ্গ করলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থাই গ্রহণ করেনি সিটি কর্পোরেশন। শুধু এ বিষয়েই নয়, গেল 1 দশকে চুক্তি অনুযায়ী 14 তলা অংশে নিজেদের অংশের 30% মালিকানার 550 কোটি টাকার সম্পদ পর্যন্ত বুঝে পায়নি সিটি কর্পোরেশন। চুক্তি ভেঙে করা বাকি 14 তলাও একাই ভোগ করছে হোটেল শেরাটন, অথচ এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নেই সিটি কর্পোরেশনের। নেই কোনো অভিযোগ, নেই কোনো বক্তব্য।
শুধু সরকারি জমি এবং সম্পদ দখলই নয়, 28 তলা উচ্চতার ভবনটি ঝুঁকির মুখে ফেলে দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের অবতরণ ও উড্ডয়নকেও। বিমানবন্দরের অ্যাপ্রোচ ফানেল এলাকায় 201 ফুট উচ্চতার ভবনের বেশি নির্মাণের অনুমতি না থাকলেও কোনো অনুমতির তোয়াক্কা না করে হোটেল শেরাটন গিয়ে পৌঁছেছে 600 ফুটে। আমাদের পারমিটেড হাইট হচ্ছে কি 201 ফিট এবং অতিরিক্ত যা করেছেন সেই ব্যাপারে আমরা রাজুককে আমাদের বক্তব্য আমরা বলে দিয়েছি এবং এই সংক্রান্ত একটা মামলাও কিন্তু কোর্টে চলমান আছে এবং আমরাও পক্ষভুক্ত আমরা আছি এবং আমরা সে কোর্টকে আমরা আমাদের যেসব তথ্য দেওয়ার কথা আমরা সেগুলো দিয়ে যাচ্ছি। যখনই কোনো নির্মাণ কাজ হয় রাজুকের কাছ থেকে ছাড়পত্র নেওয়া হয় এবং রাজুক তখন আমাদের কাছে ওই জায়গার উচ্চতা কতটুকু হবে সেটা আমাদের কাছে লিখিতভাবে জানতে চায়। আমরা আইকাম স্ট্যান্ডার্ড আমরা রাজুককে জানিয়ে দিই যে এই জায়গায় কি পরিমাণ উচ্চতা থাকতে পারে, যদি কেউ বেশি থাকে সেটা আইন অনুযায়ী রাজুক সেই ব্যবস্থা নেবে। তার বক্তব্য অনুযায়ী রাজুকের সঙ্গে কথা বলতে গেলে জানা গেল রাজধানীতে ভবন নির্মাণের ক্ষেত্রে রাজুকের অনুমতির বাধ্যবাধকতা থাকলেও তাদের অনুমতির তোয়াক্কা পর্যন্ত করেনি সিটি কর্পোরেশন এবং বোরাক রিয়েল এস্টেট কেউই। যখন ভবনটি হয়েছিল রাজধানীর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন না হয়েছে কিনা সেই বিষয়ে সিটি কর্পোরেশনকে আমরা পত্র দিয়েছিলাম এবং যে হোটেল কর্তৃপক্ষকে আমরা পত্র দিয়েছিলাম। হোটেল কর্তৃপক্ষ রাজধানীর কর্তৃপক্ষের কাছে তারা লিখিতভাবে জানিয়েছে যে এই ভবনটি সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত, যেহেতু সিটি কর্পোরেশন ওদেরকে লিজ দিয়েছে, সিটি কর্পোরেশনের কাছে রাজধানীর কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমোদন সেখানে গ্রহণ করা হয়। তবে এসব অভিযোগই অস্বীকার করেছে হোটেল শেরাটন কর্তৃপক্ষ। এ বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় ক্যামেরার সামনে কথা না বললেও এর লিখিত বক্তব্যে খণ্ডনের চেষ্টা করেছেন সকল অভিযোগী। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে শেষ হলো চীনের ওয়ার্ল্ড এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কনফারেন্স। 7 জুলাই পর্দা নামে এবারের আয়োজনের। কল্পনা ও বাস্তব জগতের মাঝখানের রেখাকে আস্তে আস্তে মুছে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এককালের সায়েন্স ফিকশনের পাতায় পড়া রোবট কিংবা অসাধারণ বুদ্ধিসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা সবই এখন বাস্তব। যন্ত্রপাতি তৈরি, সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো জটিল সব কাজের পাশাপাশি শিক্ষা জগতেও পা রাখছে এআই। চীনের ওয়ার্ল্ড এআই কনফারেন্সে এবার দেখা মিলেছে শিক্ষাক্ষেত্রে ব্যবহারযোগ্য বিভিন্ন এআই চালিত ডিভাইসের। গ্রীষ্মের ছুটি চলায় প্রদর্শনীতে ভিড় করেন দর্শনার্থীরা। শিশু কিশোর ও বাবা মা সবাই দারুণ আগ্রহ নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন, কেউ কেউ আবার ব্যবহার করে দেখেন বিভিন্ন যন্ত্রপাতি। এই এআই স্ক্রিনটি ব্যবহার করে ফুল, ডাইনোসর, গাছ আঁকা যায় আর আমি খুব সহজেই এই যন্ত্রটি ব্যবহার করতে পারি। 1 ঘন্টা ধরে আমার বাচ্চা ঘুরে দেখে, বাড়ি যেতেই চায় না। পরীক্ষার খাতা পর্যালোচনা, ভুল খুঁজে বের করা, প্রশ্নের সঠিক উত্তর বের করা ছাড়াও পড়া বুঝতে এবং সংলাপ অনুশীলন করতে ব্যবহার করা যাবে এই প্রযুক্তি। চীনের প্রায় 3000 শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে এই সকল ডিভাইস, যার সরাসরি উপকার পাচ্ছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বোয়িংয়ের 2টি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় প্রতারণার দায় স্বীকার করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। মার্কিন বিচার বিভাগের সঙ্গে হওয়া এক চুক্তি অনুযায়ী এখন প্রতিষ্ঠানটিকে বেশ বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। তবে এই চুক্তির কড়া সমালোচনা করে দুর্ঘটনায় নিহতের স্বজনরা বলছেন এর মাধ্যমে অপরাধের বিচার থেকে রেহাই পাবে বোয়িং। 2018 ও 19 সালে পৃথক দুর্ঘটনায় ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয় বোয়িংয়ের 2টি উড়োজাহাজ। এতে নিহত হন 346 জন আরোহী। দীর্ঘ 5 বছর পর এই 2 দুর্ঘটনার দায় স্বীকার করল মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। On Lion Air Flight 610 and the Ethiopian Airlines Flight 302. দায় স্বীকারের পরিপ্রেক্ষিতে মার্কিন বিচার বিভাগের সঙ্গে চুক্তির আওতায় প্রতিষ্ঠানটিকে এখন বেশ বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। এ জরিমানার পরিমাণ অন্তত 24 কোটি 36 লাখ ডলার। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী বোয়িং স্বীকার করেছে ওই 2 দুর্ঘটনায় বিধ্বস্ত 737 ম্যাক্স মডেলের উড়োজাহাজ দুটির ফ্লাইট পরিচালনায় নেওয়া হয়েছিল প্রতারণার আশ্রয়। এএফপির খবর, জরিমানার পাশাপাশি নিরাপত্তার মানদণ্ড অর্জনে অন্তত 45 কোটি 50 লাখ ডলার বিনিয়োগ করতে হবে বোয়িংকে। হতাহতদের পরিবারকে দিতে হবে ক্ষতিপূরণও। তবে এমন খবরে আদালতের সমালোচনা করেছেন নিহতের স্বজনরা। তাদের ভাষ্য, জরিমানার চুক্তিতে রাজি হয়ে দায় স্বীকার করায় বোয়িংকে এখন আর ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না।
2017 সালে প্রথমবার আকাশে উড়ে বোয়িংয়ের এই মডেলের উড়োজাহাজ দুটি। পরে 2 বছরের পৃথক দুর্ঘটনার পর 2021 সালে অপরাধমূলক প্রতারণার অভিযোগের নিষ্পত্তির বিষয়ে একমত হয় মার্কিন বিচার বিভাগ ও বোয়িং কর্তৃপক্ষ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। বেইজিংয়ে প্রধানমন্ত্রী নিজ দেশের ব্যবসায়ীদের নিজেদের অংশীদার খুঁজে নেওয়ার আহ্বান। মূল্যস্ফীতির চাপে সঞ্চয়পত্র ভাঙছে সাধারণ মানুষ। টানা 9 মাসে কমেছে বিক্রি, বিকল্প বিনিয়োগ আকর্ষণীয় হওয়ায় কারণ বলছেন অর্থনীতিবিদরা। এবং ব্যবসা গুটিয়ে নেওয়ায় এক্সিট পলিসি দিল বাংলাদেশ ব্যাংক। ঋণ স্থিতির ন্যূনতম 10% জমা দিয়ে আবেদন করতে পারবেন ব্যবসায়ীরা, ব্যর্থ হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল সময় বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।